কয়দিন ধরে এক নাগাড়ে এইভাবেই বৃষ্টি হচ্ছে। এদিকে ঘরে দুটো চালও নেই যে সেদ্ধ করে খাবো। এমন ভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে যাবে। কি হয়েছে গিন্নি, কি এত বিড়বিড় করছো? যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, এমন হলে তুমি মাছ ধরতে বেরোবে কি করে গো? আর মাছ না ধরা হলে সংসার চলবে কি করে? ঘরে যে কিচ্ছুটি নেই। আরে আমিও তো সেটাই ভাবছি গিন্নি। এভাবে বর্ষা বাদলা চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে আমাদের সবাইকে। কাল বিল থেকে দুটো কলমি লতা তুলে এনেছিলাম। কাল কিছুটা রান্না করেছি, আর আজকের জন্য রেখেছি। কিন্তু ঘরে যে কোনো চাল নেই যে রান্না করব। আশেপাশে দুই এক বাড়িতে গিয়ে একটু খোঁজ আমি যে কবে মরবো কে জানে, উপরওয়ালা যে আমাকে কবে নেবে। আরে মা, এরকম বলছো কেন? আমরা আছি তো। আমরা থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। আর আরে বাবা, আমি যে তোদের দু ভাইকে এত কষ্ট দিচ্ছি, তোদের কি একটুও কষ্ট হয় না? কোথায় তুমি কষ্ট দিচ্ছ মা? ওই বিষ্ণুপুরের জায়গাটা তো দেখার জন্য তোর ছোট ভাইকে ওখানে পাঠিয়েছি। তোর ছোট ভাই তো কত কষ্টে আছে বল ওই জায়গাটার জন্য। কতদিন হয়ে গেল তোর ছোট ভাইকে দেখি না। তোর ছোট ভাইকে দেখার খুব ইচ্ছা করছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। অনেক দিন হয়ে গেছে ছোট ভাইকে আমিও দেখি না। ছোট ভাইকে দেখার খুব ইচ্ছা করছে আমারও। কি গো গিন্নি, মায়ের জন্য সকালের খাবারটা তো নিয়ে আসো। এত দেরি করলে চলবে না, তাড়াতাড়ি আসো। তো অনেকক্ষণ ধরেই বসে আছে, তুমি দেখতে পাচ্ছ না মায়ের কষ্ট হচ্ছে? তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসো সকালের খাবারটা। মাকে একটু ভালোভাবে দেখাশোনা করো তো, আবার সকালে ওষুধটাও খাওয়াতে হবে। তাড়াতাড়ি একটু নিয়ে আসো। কবে যে আপদটা বিদায় হবে, কবে যে আপদটা বিদায় হবে, তবেই শান্তি পাবো। সব সম্পত্তি আমার নামে লিখে দেবো। এই বুড়িটা মরেও না। আমাকে নিয়ে তোদের অত চিন্তা করতে হবে না বাবারা। বৌমা সব সামলে নেবে। তুই বৌমাকে অত বকাবকি করবি না, ঠিক আছে বাবু? আর তোর ছোট ভাইকে আসার ব্যবস্থা কর। তোর ছোট ভাইকে দেখার আমার খুব ইচ্ছা হচ্ছে। আর তুই তাড়াতাড়ি খেয়ে নে, দিয়ে কাজে চলে যা। তোর তো আবার কাজে দেরি হচ্ছে। বেশি দেরি করিস না, দেরি করলে আবার অসুবিধা আছে। তোর আবার জ্বর আসতে পারে। তাড়াতাড়ি খেয়ে কাজে চলে যা। ঠিক আছে গিন্নি, আমি এখন যাচ্ছি। তুমি মায়ের খেয়াল রাখবে, ঠিক আছে? আমি এখন কাজে গেলাম। আর হ্যাঁ, মাকে সময় মতো ওষুধগুলো খাইয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি সাবধানে যেও। আর আসার সময় ভালোভাবে আসবে। গিন্নি, গিন্নি, তোমার ঝাড় দেওয়া হলে আমাকে খেতে দেবে কি? তুমি তো অনেকক্ষণ ধরে ঝাড় দিচ্ছ, এখনও কি তোমার ঝাড় দেওয়া হলো না? দাঁড়াও, আমি যাচ্ছি। আর একটুখানি হলেই হয়ে যাবে। তুমি গিয়ে বসো। আর হ্যাঁ, আগের দিনের রাতে ভাত ছিল, ওটা জল দেওয়া আছে, ওটাই তোমাকে দিচ্ছি। দাঁড়াও একটু। হ্যাঁ, তাই দাও, বড্ড খিদে পেয়েছে। অনেকক্ষণ ধরে খালি পেটে আছি, তাড়াতাড়ি দাও একটু। এই নাও, খাবারটা খেয়ে নাও, তারপরেই মাঠে যাও। অনেক দেরি করে ফেলেছো আজকে তুমি। আর আমিও অনেক দেরি করে ফেলেছি ঝাড় দিতে। তাড়াতাড়ি খেয়ে মাঠে যাও। গিন্নি, অনেক দিনই হয়ে গেল পলাশপুরে আর যাওয়া হয় না। দাদা আর মাকে দেখার খুব ইচ্ছা করছে। তুমি কি পলাশপুরে যাবে? হ্যাঁ, অনেক দিনই তো হয়ে গেল। আবার মায়ের শরীর খারাপও করেছে। একা বৌদি কিভাবে সামলাবে সব কিছু? চলো একবার ওখান দিয়ে ঘুরেই আসি। তুমি গেলে আমাকে বলবে। আমারও খুব যাওয়ার ইচ্ছা পলাশপুরে, অনেক দিনই হয়ে গেছে যাইনি। তুমি কবে যাবে এটা আমাকে বলো। তাহলে গিন্নি চলো একদিন গিয়ে সকলকে চমকে দিই, তাহলে ওরা খুশি হবে আর আমরাও খুশি হব। আমরা অনেক দিন পলাশপুরে যাই না। হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু মন্দ নয়, চমকে দিলে ভালোই হবে। কিন্তু কবে যাবে সেসব কি ঠিক করেছো? আমারও তো যাওয়ার ইচ্ছা করে নাকি। ভাবছি সামনের সপ্তাহে যাব আর ওদের চমকে দেবো। চলো সামনের সপ্তাহে যাওয়ার ট্রাই করছি। তুমি রেডি হয়ে থাকবে, সব কিছু গুছিয়ে রাখবে, ঠিক আছে? বেশ, তবে তাই হোক। গিন্নি, আর খেতে পাচ্ছি না, চলো আমার খাওয়া শেষ। তাহলে আমি এখন মাঠের দিকে যাচ্ছি। হ্যাঁ বেশ, তাহলে যাও, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে আর সাবধানে আসবে, ঠিক আছে? যাও। পরে ধান কাটা এই এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। ধান কেটেই বাড়ি ফিরবো। আরে দূরে ওটা সুকান্ত না? একটু সামনে গিয়ে দেখি তো। আরে শুভদীপ, তুই এখানে কি করছিস? অনেক দিন পর তোর সাথে দেখা হলো, এখানে তুই কি করছিস? আরে আমাদের পলাশপুরে তো জামা কাপড়ের ভালো দোকান নেই, তাই এখানে এলাম জামা কাপড় কিনতে। এখানে তো ভালো ভালো দোকান আছে। তা বল, কেমন চলছে? সব ঠিকঠাক তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। তা এখানে কাপড় কেমন রে, তুই আমাকে একটু বল না। হ্যাঁ, এখানকার জামা প্যান্ট বেশ ভালো, তুই এখান দিয়ে কিনতে পারিস জামা প্যান্ট। আর হ্যাঁ শুভজিৎ, আমাদের বাড়ির খবর কী রে? সব ঠিকঠাক আছে তো আমাদের বাড়ির খবর? তোমাদের বাড়ির খবর ভালো না গো সুকান্তদা।
কেন রে শুভজিৎ, কী হয়েছেটা কি? আমাকে একটু বলতে খুলে। আপাতত কিছু হয়নি, কিন্তু হতে আর কতক্ষণ। তোমাদের বাড়ি খুব অসুবিধা হচ্ছে, এটা তোমাকে কি কেউ জানায়নি? কি হয়েছে আমাকে একটু খুলে বল না। মায়ের কিছু হয়েছে নাকি? তুই কি কিছু বলতে পারছিস না? আমাকে একটু বল না খুলে, আমিও শুনি কি হয়েছে আমাদের বাড়িতে। আমার খুব ইচ্ছা করছে শোনার, তাড়াতাড়ি আমাকে একটু বল না খুলে। হ্যাঁ গো সুকান্তদা, তোমার মায়ের খুব শরীর খারাপ হয়েছিল, আগের দিন বিছানা থেকে উঠতে পারছিল না। এটা কি কেউ তোমাকে বলিনি নাকি? আজকে ঠিকঠাক আছে তো শুভজিৎ? হ্যাঁ গো সুকান্তদা, আজকে তোমার মা অনেক সুস্থ আছে। আমি আসার পথে দেখলাম তোমার মা বসে উঠে ভাত খাচ্ছিল। এখন তো আপাতত ঠিকই আছে দেখলাম। অত চিন্তা করার কিছু নেই, তুমি বরং নিশ্চিন্তে থাকো। আর হ্যাঁ, তুমি কবে যাচ্ছ পলাশপুরে তোমার মায়ের সাথে দেখা করতে? আরে শুভজিৎ, দেখা করতে যাব, এখন তো সামনে গম কাটা, ওর জন্য একটু দেরি হচ্ছে। ঠিক যাব, দেখি এই পরের সপ্তাহে যেতে পারি। কিন্তু তুই বাড়িতে গিয়ে কাউকে কিছু বলবি না, আমি বাড়িতে সারপ্রাইজ দেবো। তুই কিন্তু কিছু বলবি না, ঠিক আছে সুকান্ত? ঠিক আছে, আমি এখন আসছি। ঠিক আছে দাদা, পরে দেখা হবে। পলাশপুরে গিয়ে আবার দেখা হবে। আমি এখন আসছি, না হলে বাড়ি ফিরতে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ, ভালোভাবে যাস, পরের সপ্তাহে দেখা হচ্ছে। এবারে গমের ফসলটা দেখছি ভালোই হয়েছে। গত 5 বছরে একবারও ভালোভাবে হয়নি, এবারে বেশ লাভই হলো। এবারে কিছু গম বাড়িতে রেখে দিয়ে বাদ বাকি সব বেচে দেবো, তাহলে আমাদের ভালোই লাভও হবে, আবার কিছু খাওয়া হয়ে যাবে। এটাই করবো এবার থেকে। আর যে টাকা পাবো বিক্রি করে, সে টাকা দিয়ে ভালো করে মায়ের চিকিৎসা করতে হবে, নাহলে মার যে অসুস্থ হয়ে পড়ছে। বাবা মারা যাওয়ার পর আমাদের 2 ভাইয়ের ওপরেই মায়ের দায়িত্ব পড়েছে, দায়িত্বটা তো পালন করতেই হবে। এটাই ঠিক হবে, এটাই করবো এবার থেকে। আর এমনিতেও ছোটো ভাই এখানে থাকে না, মায়ের খেয়াল রাখবে যে। ছোটো ভাইও ওখানে একটা জায়গা আছে, ওই জায়গায় কাজ করে। আমাকেই দেখতে হবে মাকে, মা নাহলে অনেক অসুস্থ হয়ে পড়ছে। অনেক দিন হয়ে গেল আমার ছোটো ভাইয়ের সাথে দেখা করি না। ছোটো ভাইয়ের সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে হবে। মনটা কেমন ছটফট করছে ছোটো ভাইকে দেখার জন্য। দেখি বাড়ি গিয়ে ছোটো ভাইয়ের জন্য একটা চিঠি লিখবো, চিঠিটা যদি পড়ে তো ভালোই হবে। দীপক, এবারে তো দেখছি তোদের গমের ফসল ভালোই হলো, এবারেতে তোরা অনেক লাভ করছিস। হ্যাঁ গো দাদা, উপরওয়ালার ইচ্ছা, উনি এবারে আমাদের ভালোই ফসল দিয়েছে। এবারে আমরা ভালোই লাভে আছি অন্যদের থেকে। আরে উপরওয়ালা না, তুই তো দেখেছি অনেক কাজ করছিস, তাই উপরওয়ালা খুশি হয়ে তোকে দিয়েছে। তোকে তো আমরা অনেক পরিশ্রম করতে দেখেছি, তাই জন্যই মনে হয় তোকে উপরওয়ালা খুশি হয়ে দিয়েছে। তা বেশ ভালো হয়েছে, অনেক উন্নতি হয়েছে তোদের, এবারে অনেক লাভও হয়েছে। উকিল দাদা, আপনি এদিকে কোথায় যাচ্ছেন আমাকেও একটু বলো। এই বেরিয়েছি একটু হাট বাজার করতে, কিছু সবজি টবজি কেনার জন্য। বাড়িতে সব সবজি শেষ হয়ে গেছে, কিছু তো খেতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, বুঝেছি। ঠিক আছে দীপক, আমি এখন আসছি। হ্যাঁ উকিল দাদা, যাও, ভালোভাবে যাবে, সাবধানে যাবে। আরে গিন্নি, ও গিন্নি, একটু বাইরে বেরিয়ে এসো একবার। কী গো বলো, আর আসতে তোমার এত দেরি হলো কেন? কি বলবো গিন্নি, এবারে ফসলটা একটু বেশি হয়েছে, তাই জন্য আসতে দেরি হলো। ঠিক আছে, আমি বরং গামছাটা এনে দিচ্ছি, তুমি বরং স্নান করে নাও। ঠিক আছে, তুমি ঘর থেকে গামছাটা আনো, আমি স্নান করে আসছি। তাড়াতাড়ি স্নান করে এসো, একসাথে খেতে বসবো, অনেক খিদে পেয়েছে আমার। ঠিক আছে গিন্নি, আমি তাড়াতাড়ি আসছি। মা, ও মা, তাড়াতাড়ি ওঠো। ও মা, মা তাড়াতাড়ি ওঠো না, কি হয়েছে মা, সাড়া দাও না। কি হয়েছে সকাল সকাল গিন্নি এত চিল্লাচ্ছ? একটু ঘুমাতেও পারবো না তোমার জন্য শান্তিতে? মাকে ভালোভাবে ডাকলেই তো মা উঠে যায়। দেখো না, মাকে কখন থেকে ডাকছি, মা তাও উঠছেই না কিছু মতেই। সে কি গো, মা কেন সাড়া দিচ্ছে না? তুমি একবার দেখো না ডেকে, মায়ের কিছু আবার হয়ে যায়নি তো? না না, মায়ের কিছুই হতে পারে না। মা, ও মা, মা তোমার কি হয়েছে? মা ওঠো গো একটু, ও তাড়াতাড়ি ওঠো। তুমি শুনতে পাচ্ছ, সকাল হয়ে গেছে, একটু তাড়াতাড়ি ওঠো না মা, মা সাড়া দাও না। কি হলো গো, মা উঠছে না কেন? মায়ের আবার কিছু হয়ে যায়নি তো? আমার সর্বনাশ হয়ে গেল, মায়ের কি হলো ওটা? ও মা, মা ওঠো না, আমার সর্বনাশ হয়ে গেল। মা মনে হচ্ছে আর পৃথিবীতে নেই গিন্নি, এটা আমার কি হলো? সে কি গো, তুমি ঠিক করে দেখেছো তো? হ্যাঁ গিন্নি, আমি ঠিকই দেখেছি, মা আর এই পৃথিবীতে নেই। মায়ের আর নিঃশ্বাস চলছে না, এবার আমার কি হবে? গিন্নি তুমি কি করবে এবার? যা বাবা, এতদিনে আপদটা বিদায় হয়েছে, এটাই তো আমি চাইছিলাম। এবার শুধু নিজের নামে গোটা সম্পত্তিটা করার প্ল্যান, তাহলেই আমার কাজ শেষ, তাহলেই আমার স্বপ্ন পূরণ হবে। গিন্নি, তাহলে ছোটো ভাইদের তো খবর পাঠাতে হবে। হ্যাঁ গো, খবর তো দিতেই হবে, আমার খুব কষ্ট হচ্ছে, মা এরমভাবে চলে যাবে আমি ভাবতেও পারিনি। তুমি বরং একবার শুভজিৎকে বলে ওই বাড়িতে খবর দিয়ে আসো। ঠিক আছে গিন্নি, আমি শুভজিৎদের বাড়িতে গেলাম। দাদা, দাদা তুমি বাড়িতে থাকলে একবার বাইরে বেরিয়ে আসো।
একটা গুরুত্বপূর্ণ কথা আছে, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো। শুভজিৎ, কি হলো? তুই আমাদের বাড়িতে এত সকাল সকাল কি গুরুত্বপূর্ণ কথা? কালকে সকালেই তো তুই আমাদের গ্রামে এসে নতুন জামা প্যান্ট কিনে নিয়ে গেলি, আবার কি হলো? এখন আবার কি গুরুত্বপূর্ণ কথা আমাকে একটু বল। আরে দাদা, অনেক সর্বনাশ হয়ে গেছে, আমি তোমাকে আর কি বলবো। কি রে শুভজিৎ, তুই এরকম কাঁদছিস কেন? কি হয়েছে, কি হয়েছে শুভজিৎ? কাঁদিস না, আমাকে বল। তোমার মা আর এই পৃথিবীতে বেঁচে নেই শুভজিৎ দা। এবার কি হবে? কি বলছিস কি রে শুভজিৎ? এটা হতে পারে না শুভজিৎ, তুই মিথ্যে কথা বলছিস বল। আরে না না দাদা, আমি কেন মিথ্যে কথা বলতে যাব? তোমার বড়দা আমাকে খবর পাঠাতে বললো, তাই জন্য আমি তোমার বাড়িতে এসে তোমাকে খবর দিলাম। না রে শুভজিৎ, তুই এটা মিথ্যে কথা বলছিস, এটা হতেই পারে না। তুই তো কালকে এসেই আমাকে বললি মা ঠিক আছে, তুই এখন মিথ্যে কথা বলছিস বল। আমি সত্যিই বলছি দাদা, নাহলে আমি সকাল সকাল তোমার বাড়িতে আসি? আমি সত্যি কথা বলছি, তোমার মা আর এই পৃথিবীতে নেই। আমি কি তোমাদের বাড়িতে এত সকাল সকাল ইয়ার্কি মারতে আসবো? যদি তোমার কথা না বিশ্বাস হয়, তুমি একবার পলাশপুরে চলো, তারপরেই তুমি দেখতে পাবে আমি মিথ্যে কথা বলছি কি সত্যি কথা বলছি। সে তো যাবোই, তুই যা, আমরা আসছি, তাড়াতাড়ি তুই চলে যা। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি চলে আসো পলাশপুরে। গিন্নি, গিন্নি তাড়াতাড়ি বাইরে এসো। গিন্নি, অনেক সর্বনাশ হয়ে গেছে আমার। কেন গো, কী সর্বনাশ হয়েছে? আর এত সকাল সকাল তুমি আমাকে ওই বাড়িতে যেতে বলছো কেন? মা আর নেই পৃথিবীতে, শুভজিৎ এক্ষুনি এসে খবর দিল। সে কি? তাড়াতাড়ি চলো, এক্ষুনি চলো। কি করে এমন অবস্থা হলো দাদা? আমাকে তো শুভজিৎ আগের দিনকেই বললো যে মা সুস্থ আছে। কি আর বলবো রে ভাই, আমিও জানতে চাই না এটা কিভাবে হয়েছে। কি বলবো ভাই, পরশুদিনকে মা আর বিছানা থেকে উঠতে পারছিল না। কালকে যদিও একটু বিছানা থেকে উঠেছিল, আজকে সকালে উঠে দেখছি এই অবস্থা রে ভাই। কেঁদে আর লাভ নেই রে দাদা, যা হওয়ার ভালোর জন্যই হয়, ভগবান যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ দাদা, কেঁদে আর লাভ নেই, যা হয় ভালোর জন্যই হয়। তো বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য কমেন্ট করো। এরপরে কি হয়েছিল এটা সবাই জানার জন্য কমেন্ট করো। আজ বড় দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। তাড়াতাড়ি বাসনগুলো মেজে বাজারে গিয়ে দোকানটা খুলতে হবে। আবার আলুও কেনা নেই, দোকানে যাওয়ার পথে তাজা তাজা আলু কিনে নেব। ঠাকুমা, ও ঠাকুমা, আমাকে দাও। কি দেবো রে বাবা, তোর আবার কি দরকার? কেন, কালকেই তো বললাম। ঠাকুমা, তুমি কি সব কিছু ভুলে গেছো? একদিনের মধ্যেই ভুলে গেলে? আমি তো বলেছিলাম আমার কিছু টাকা লাগবে, সেই টাকাই তো চাইছি আমি। কিন্তু বাবা, তুই তো আমাকে কালকেই বললি একদিনে কি এত টাকা জোগাড় করা সম্ভব? আর আজকের মধ্যে আমি সেই টাকাটা আমি তোকে কিভাবে দেব বলতো? এত তাড়াতাড়ি এত টাকা জোগাড় করা সম্ভব নাকি? তো তুই তো কালকে বললি না কত টাকা তোর দরকার, তা কত টাকা বল আমাকেও একটু, আমিও শুনি। বেশি না, সব মিলিয়ে 6,000 টাকা। কি, 6,000 টাকা? এটা তো আমি জীবনেও চোখেও দেখিনি। এত টাকা আমি কোথায় পাবো বাবা? দেখো ঠাকুমা, তুমি এত ন্যাকামো করো না। সকাল থেকে তুমি ওই 1 টাকার ডাল পুরির দোকানে থাকো। ওই 1 টাকার ডাল পুরির দোকানে থেকে কি কোনো কাজ করা যায়? তুমি কি বোঝো না? তুমি বুড়ি মানুষ, আর আমি একটু ছেলে মানুষ, তাও আমি এসবের দিকে ধ্যান দেবো। তুমি আমাকে 6,000 টাকা দাও, আমি একটা ব্যবসা খুলবো। এরমভাবে সংসার চলা যায় না ঠাকুমা। দাও দাও, আমার অত সময় নেই, তাড়াতাড়ি দাও টাকাটা, আমি আবার ব্যবসার জন্য সব কিছু কিনতে যাব। বাবা, তুই আমাকে একটু সময় দে। তুই তো জানিস আমার 1 টাকার ডালপুরির দোকান, আমি কি অত টাকা একবারে জোগাড় করতে পারবো? তুই বোঝ বাবা একটু, আমি ঠিক জোগাড় করে দেওয়ার চেষ্টা করবো তোকে। হ্যাঁ। মনে থাকে যেন, না হলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, তখন বুঝবে কিন্তু। না না, আমার যত কষ্টই হোক আমি তোকে বাড়ি থেকে বের করতে দেবো না। আমার কাছে যত টাকা আছে ওই টাকাটা থাক, আর আমি কিছু জোগাড় করে তোকে দিয়ে দেবো 6,000 টাকা। ঠিক আছে ঠাকুমা, আমি এখন আসছি, তুমি তোমার কাজ সেরে দোকানে চলে যাও। সকাল থেকে তুই কোথায় ঘুরে বেড়াস বলতো আমাকে? আমিও একটু জানতে চাই তুই সারাদিন কোথায় থাকিস। আমার দোকানে গিয়ে বসলে আমাদেরই তো আয়টা বেশি হবে বল। তুই কি একটু বুঝতে চাস না আমার ব্যথাটা? আমি তোমার ওই দোকানে যেতে পারবো না, আমি এখন চলে যাচ্ছি। তুমি না বকে চুপচাপ ডালপুরির দোকানে চলে যাও। কই গো গিন্নি, কোথায় গেলে? তোমার কি গরুর ঘাস কাটাটা হলো? খিদেই তো পেটটা চুই চুই করছে। কোথায় গেলে গো গিন্নি? খেতে দাও গো আমাকে, আমার তো আবার কাজে যেতে হবে।
তা গিন্নি, বাড়িতে কাঁচা সবজি আর মশলাপাতি আছে তো, না সব আনাগোনা শেষ হয়ে গেছে? না গো, বাড়িতে কাঁচা সবজিও নেই আর মশলাপাতিও নেই। তুমি এগুলো সব বাজার করে আনবে। ঠিক আছে গিন্নি, আমি তাহলে কাজ থেকে বাড়ি আসার পথে নিয়ে আসবো। আর তার সাথে সাথে বুড়িমার হাতের ডাল পুরিও নিয়ে আসবো। হ্যাঁ, অনেক দিনই তো হলো বুড়িমার ডাল পুরিও খাওয়া হয় না। বুড়িমার ডাল পুরি যা খেতে লাগে, তুমি কিন্তু মনে করে নিয়ে আসবে বুড়িমার ডাল পুরি। তা বলছি, বুড়িমার ডাল পুরি কি আগের মতনই আছে না খারাপ হয়ে গেছে? বুড়িমার ডাল পুরি তো আমরা অনেক দিন ধরেই খাই না। না, মান কিছুটা কমছে? খারাপ তো হয়ে যায়নি? না না, সে একই রকমই আছে, কদিন আগেই তো খেলাম। তবে পরিমাণ একটু কিছুটা কমই বানাই। বুড়িমা তার জন্য অনেক খরিদ্দার ফিরে আসে। বুড়িমার তো অনেক বয়স হয়েছে, সেই জন্য আর বেশি পরিমাণ করতে পারে না। ওনার তো একটা নাতি আছে, ওনার নাতি কি তাকে সাহায্য করে না? ওনার নাতি একদম অন্যরকম গো। তাহলে তো বুড়িমার অনেক চিন্তা। বুড়িমা কি একা একা পারে এত ডাল পুরি বানাতে? এই জন্যই মনে হয় পরিমাণটা একটু কম হয়ে গেছে। বুড়িমার কোনো চিন্তা নেই গো গিন্নি, ওনার বয়স হয়েছে তো তাই জন্যই পরিমাণ কমিয়ে দিয়েছে হয়তো। চিন্তার বিষয় হয়েছে তার নাতিটাকে নিয়ে। আমি তো ভাবি যে বুড়িমা যখন মারা যাবে তখন তার নাতি কি করবে, তার নাতি তো একাই হয়ে যাবে। এটাই আমি সারা দিন রাত চিন্তা করি। তুমি তো ওনার নাতিটাকে একটু বোঝাতে পারো যাতে ওকে একটু সাহায্য করে। তোমার সাথে কি তার নাতির দেখা হয় না? তুমি দেখলে ওনাকে বোঝানোর চেষ্টা করবে। আরে এখনকার দিনে কেই বা ভালো কথা শোনে? আমি যদি ওকে বোঝাতে যাই উল্টে আমার কথা তো শুনবেই না, আবার আমার ওপর রাগ করবে। তাই জন্য আর কাউকে ভালো কথা বলার কোনো দাম নেই। ঠিক আছে গিন্নি, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন আসছি। না হলে আবার কাজে দেরি হয়ে গেলে আবার মালিক বকাবকি করবে। তো গিন্নি, আমি এখন আসছি। কি রে দাদু ভাই, তোর ঠাকুমা কি কিছু বললো? ব্যবসার টাকাটা দিতে পারবে? দেখো না দাদু, ঠাকুমা বলছে আমি এত টাকা একসাথে কখনোই দেখিনি, আমি তোকে কি করে দেব, একটু সময় লাগবে, এরকমভাবে আমাকে ঠাকুমা বলছে। তুই কি হাল ছেড়ে দিলি নাকি? হাল ছেড়ে দেওয়া ছেলে আমি নয় দাদু। আমি যখন তোমাকে বলেছি দাদু টাকাটা আদায় করবো এই ছাড়বো, কেউ আমাকে আটকাতে পারবে না দাদু। তুমি কি আমার পাশে আছো তো দাদু? হ্যাঁ দাদু ভাই, একদম হাল ছাড়িসনি, নাহলে কিন্তু তুই বিপদে পড়তে পারিস। কেন যে তোর ঠাকুমার বেশি অনেক বয়স হয়ে গেছে। জানো দাদু, আমাকে ঠাকুমা কি বলছে? কি বলছে? আমিও একটু শুনি, আমাকেও একটু বল। ঠাকুমা বলছে আমাকে আমরা দুজন মিলে ডালপুরি ব্যবসাটা সামলাবো, কিন্তু আমি ঠাকুমাকে বলেই দিয়েছি আমি ওনার দোকানে যেতে পারবো না। তুমি বলো দাদু, 1 টাকার ডালপুরি কি এই বাজারে আর চলে? ঠাকুমা বুঝতেই চাইছে না, আবার বলছে দুজন মিলে সামলালে নাকি আমাদের পয়সাটাও বেশি হবে। তুমি কি বলো, 1 টাকা দিয়ে আর কি ডালপুরি বেচে? না না দাদু ভাই, তুই তোর ঠাকুমার কথা একদমই শুনবি না। তোর কি একটা স্বাধীনতা বলে কোনো জিনিস নাই? তোকে তোর ঠাকুমা যেটা বলছে সেটা একদমই ভুল কথা। এখন তুই কোথায় একটা যুবক ছেলে, এখন তুই কোথায় একটা কারখানা কোনো একটা থেকে কর। তা না ঠাকুমার ওই ভাঙাচোরা ডালপুরি বেচবি? একদম বেচবি না। তোর কি কোনো একটা ভবিষ্যৎ বলে কিছু নেই? তোকে ডালপুরির দোকানে মানায় না, তুই একদম গিয়ে বসবি না, নাহলে কিন্তু তোর ঠাকুমা তোকে ওইটা দেবে না। তুই একটু জেদ কর, বুঝলি? হ্যাঁ দাদু, তুমি ঠিকই বলেছো, আমি একদম ওনার দোকানে বসবো না। তুমি দেখবে দাদু, আমি ঠিক জোগাড় করার চেষ্টা, ঠাকুমাকে আমি ঠিক বুঝিয়ে বুঝিয়ে জিজ্ঞেস করে টাকাটা নিয়ে নেবো। হ্যাঁ দাদু ভাই, তোকে দেখবি এই ডালপুরির দোকানে খাটিয়ে নিয়ে তোর ঠাকুমা বলবে তুই বেরিয়ে যা, তখন তুই কোথায় থাকবি, কি করবি বলতো? কিন্তু ঠাকুমা আমার সাথে এইরকম করবে কেন দাদু? আবার তুই বিপরীত ভাবছিস, তুই ভাবছিস আমি তোর ঠাকুমাকে ভুল বলতে চাইছি। ছাড় ওইসব বাদ দে। তুই কি ব্যবসার জন্য পল্টুদার সাথে কিছু আলোচনা করলি? পাশের গ্রামের পল্টুদার সাথে কথা বলে এসেছি, উনি এখনও ব্যবসার কিছু বলেনি, তবে বলেছে আমার কারখানায় থাকতে, তার জন্য 6,000 টাকা চেয়েছে আমার থেকে। আচ্ছা আচ্ছা, বুঝেছি, তোর ঠাকুমার কাছ থেকেই চেয়ে নিবি। ঠিক আছে দাদু, আমি এখন আসছি তাহলে। হ্যাঁ দাদু ভাই, তুমি এখন তাহলে বাড়ির দিকে যাও, এখন আর কোথাও যাবে না, এদিক ওদিক ঘুরবে না। আর গিয়ে দেখো ঠাকুমা টাকাটা দিতে পারে নাকি। হ্যাঁ দাদু, আমি যাচ্ছি, গিয়ে দেখছি কি করা যায়, ঠাকুমা যদি জোগাড় করতে পারে তো ভালোই হবে। তো দাদু আমি এখন আসছি। এই তো, এবার ছেলেটাকে ঠিক পথে নিয়ে যেতেই পারছি। এভাবেই আমি তার নাতির সম্পদ নষ্ট করে দেবো, তখন দেখবো এই বুড়ির কত তেজ।
আসুন আসুন, দোকানে আসুন আর খেয়ে যান 1 টাকার ডালপুরি। 1 টাকার ডালপুরি যে খাবে সেই খুশি হয়ে যাবে। আসুন, আর তার সাথে পেয়ে যান আলুর তরকারি মাত্র 1 টাকায়। আসুন আসুন, সবাই আসুন। ঠাকুমা, তোমার দোকান খুলতে আজকে এত দেরি হলো কেন? বাড়িতে কি কোনো কেউ হেল্প করেনি নাকি? ঠাকুমা, কি হলো, কিছু বলো। না না, কাজ ছিল না, তবে আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। আবার এদিক দিয়ে আবার বাজারে গেলাম, বাজারে গিয়ে আলু কিনে আনলাম, এই জন্যে হয়তো দেরি হয়ে গেছে। বুড়ি হয়েছি তো, হাত পা ঠিক করে কাজ করে না, এই জন্যে আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তবে তোমার একটা তো নাতি আছে, নাতিকে কি বোঝাতে পারছো না? নাতিকে বোঝাতে পারলেই তো হবে, তাহলে আর তোমাকে এত কষ্ট করতে হবে না, বুঝলে ঠাকুমা? আরে তুমি এটা ভুল বলছো, ও এখন ছোট তো, তাই ওকে এই দোকানে বসার কোনো মানেই হয় না। ও এখন কিছু দাম দর করতে পারবে না, বাজারে গেলে সব টাকা খইয়ে আসবে, তাই জন্যই ওকে আর কোনো হেল্প করতে আমি বলি না। আরে না না ঠাকুমা, তুমি ভুল করছো। এখন থেকে তোমার নাতিকে দোকানে রাখলে তোমার নাতি সব কিছু মন বসবে। তুমি কি কিছু বুঝতে পারছো না ঠাকুমা? পরবর্তীকালে কিন্তু তোমার নাতিকে সামলাতেই পারবে না, তখন বুঝবে ঠেলা। ঠিক আছে টুকাই, তুই যখন বলছিস আমি ওকে বসাবার চেষ্টা করব। তুই কি এখন ডালপুরি খাবি? তোকে দেবো? হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, দাও। তোমার দোকানে তো এই জন্যই তো এলাম, তোমার দোকানের ডালপুরি যা টেস্ট, তো দাও 1 প্লেট। আর ঠাকুমা, তোমার আগের যা হাতের টেস্ট ছিল এখনও ওরকমই আছে। তোমার কি হাতে জাদু আছে গো? তা শুনছি নাকি তোমার দোকানে আজকাল নাকি খরিদ্দার খুব ফিরে যাচ্ছে, নাকি খরিদ্দার হচ্ছে না, এটা কি সত্যি কথা? হ্যাঁ রে টুকাই, বয়সের সাথে সাথে আবার আগের মতন ডাল পুড়িয়ে তো বানাতে পারি না, এই জন্যেই হয়তো আমার দোকান থেকে খরিদ্দার ফিরে যাচ্ছে, বুঝলি টুকাই? তা ঠাকুমা, আমি তোমাকে যে আগে একটু কথা বললাম, এই কথাটা কি ঠিক বললাম তো? তোমার নাতিকে দোকানে বসাটা একান্তই প্রয়োজন, তা তোমার টাকাটাও বেশি হবে, বুঝলে ঠাকুমা? এই সময় যদি অন্য কেউ ডালপুরির দোকান দিয়ে দেয় তাহলে তোমার ব্যবসাটা পুরো নষ্ট হয়ে যাবে। তো তুমি তোমার নাতিকে বোঝার চেষ্টা করো আর বোঝানোর চেষ্টা করো, বুঝলে ঠাকুমা? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি আমার নাতিকে বোঝানোর চেষ্টা করব। এখন আমি আসছি ঠাকুমা, পরে কথা হবে। ঠিক আছে, যা। পল্টুদা, ও পল্টুদা, একবার বাইরের দিকে আসো না, একটু কথা ছিল। হ্যাঁ রে দীপক, বল কি হয়েছে? আর তোর খবর কি? তুই বললি 6,000 টাকা দিবি আর তাড়াতাড়ি আসবি, এত দেরি করলি কেন? আসলে বলছি আমি, মাসের শেষে কি টাকাটা দিলে হবে? পল্টুদা, প্লিজ বোঝো ব্যাপারটা। শেষে হলে কি করে হবে রে? আমার কাজের জায়গা আছে মাত্র দুটো, তুই কিছু বুঝতে পারছিস না নাকি? মাসের শেষে যদি তুই দিস, সেই দুটো জায়গাতেও তো থাকবে না না। তাহলে পল্টুদা, আমার একটা অনুরোধ রইলো, তুমি কি সেটা রাখবে? বল, তোর অনুরোধ যদি রাখতে পারি। পল্টুদা, তুমি এই 6,000 টাকার বদলে কিছু কম নিতে পারবে? তাহলে একটু ভালো হতো। আসলে ওই ঠাকুমা ওই দোকানটা চালিয়ে কত টাকাই বা আয় করে। দেখ, রনি এই কাজটার জন্য 6,000-এর বদলে 8,000 টাকা দিচ্ছে, তাই জন্য আমি এবার ভাবছি ওকে লাগাবো। দেখ, তোর সাথে আমার খাতির আছে বলেই আমি তোকে 6,000 টাকা বলেছি। দেখ, তুই তাও আবার এখন নকশা করছিস। দেখ, তুই বলছিস, আমি তোকে আর 2 দিন মাত্র সময় দিলাম, দেখ তুই কি করতে পারিস। যদি টাকাটা জোগাড় করতে পারিস তো আসবি, নাহলে আমি রনিকেই নিয়ে নেব। ঠিক আছে পল্টুদা, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ তুই দেখ, আমি তো আর তোর জন্য মাসের পর মাসের অপেক্ষা করতে চাই না, তুই একটু তাড়াতাড়ি দেখ কি করতে পারিস। ঠিক আছে, তুই এখন যা, আমার অনেক কাজ পড়ে আছে, আবার পরে কথা বলবো, কেমন? আরে গিন্নি, ও গিন্নি, এই নাও তোমার জন্য বুড়িমার দোকান থেকে গরম গরম ডাল পুরি এনেছি, একবার খেয়ে দেখো আগের মতনই টেস্ট আছে নাকি। বাহ! বেশ ভালো করেছো। তুমি বরং হাত পা ধুয়ে এসো, তারপর আমরা দুজন মিলে একসাথে টেস্ট করব। কই, গামছাটা দাও। কি গো গিন্নি, কেমন লাগছে ডাল পুরিটা?
হ্যাঁ, খেয়ে যা বুঝলাম, যাই বলো বুড়িমার হাতে কিন্তু এখনো জাদু আছে। আগের মতনই টেস্ট একদম। না হলে আমি বিয়ে করার পর এখানে প্রথম ডালপুরি খেয়েছিলাম, সেই তখনকার স্বাদ আর এখনকার স্বাদ পুরোটাই একই আছে। পুরো একদম মাখনের মতন, একদম পুরো টেস্ট টেস্ট, কোনো পরিবর্তন হয়নি গো। ঠাকুমা কিন্তু আগের মতনই আছে এখনো। তো বন্ধুরা, ভিডিওটা একটুখানি, তার নাতি কি কোনো কাজ পেয়েছিল? তো পার্ট 2 দেখার জন্য কমেন্ট করো। দেখো, আমি এইভাবে আর টানতে পারছি না সংসারটা, তুমি কিছু একটা করো। দেখো, আমিও কি চেষ্টা কম করেছি আমার দারিদ্র কমবার? কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। তো কাজ হচ্ছে না তো আমি কি করব? আমি তো রোজ সকালবেলায় কাজে বেরোই, যদি কিছু না হয় সেটা আমার তো কিছু দোষ না। সন্ধে পর্যন্ত আমি কাজ করি। তুমি অবিনাশবাবুর বোন, তোমার কিছু জ্ঞান আছে? তুমি আমাকে এরকম ভাবে কথা শোনাচ্ছ কেন? শোনাবো না তো কি করব? তোমাকে মাথায় তুলে পুজো করব? অবিনাশ বাবুর বোন তো আমি কি করব? আমার দাদা কি কিছু করতে পারে? আমার দাদা তো কিছুই করতেই পারে না। কিন্তু তুমি আমাকে এইভাবে বলবে, আমি এটা ভাবতেও পারিনি। আরে যাও যাও, নিজের দাদার কাছ দিয়ে টাকা নিয়ে এসো। এখানে কাজ করার জন্য এনেছি, কথা শোনানোর জন্য না। আগে নিজের দাদার কাছ থেকে টাকা আনবে, তারপরে কথা বলবে। সংসার চলবে কিভাবে? তোমার দাদা তো এত বড় লোক, এইভাবে সংসার চলা যায় না, এটা কিন্তু মানা যায় না এইভাবে সংসার চললে। দেখো, আমি কিন্তু তোমার সাথে ঝামেলা করতে চাই না। মেয়েরা দাদার ঘর বা বাড়ি ছেড়ে দিলে সেটা বরের দায়িত্ব পড়ে যায়, আমার দাদার না। তুমি কি বলতে চাইছো? আমার দাদা সংসার চালাবে? তাহলে আমি তোমাকে কেন বিয়ে করেছিলাম? এরকম ভাবে ঝগড়া করার জন্য কি আমাকে এনেছো তুমি? এইভাবেই থাকতে হয়। তুমি কি জানো না কি কাজ করলে কি করতে নেই? দেখো, আমি তোমার সাথে ঝামেলা করতে চাই না, তুমি নাটকটা কম করো, ঠিক আছে? তো নাটকবাজি আমার পোষায় না একদম। তা বলে সংসারে যদি সমস্যা হয় তোমাকে কি বলতে পারবো না? এটা কি বলা ভুল নাকি? বেশি কিছু বলার হলে নিজের দাদাকে গিয়ে বলো। দাদাকে গিয়ে সাহায্য করতে বলো। আমি কি তোমার দাদার মতন বড় লোক নাকি যা খুশি তাই বলবে? আমি একটা গরিব ঘরের মানুষ, তোমার দাদার মতন বড় লোক না, ঠিক আছে? তো এমনি তো আমি এই সংসারের জন্য অনেক করেছি, তোমার জন্য আমি আর কিচ্ছু করতে পারবো না। তোমার দাদা তো এত বড় লোক, তাও তুমি তোমার দাদাকে কি বলতে পারো না? সবসময় আমার উপর চাপ দাও তুমি। আমি বুঝতে পেরেছি সংসারে কিছু হলে তুমি আমাকেই বলবে, বাট এতটা বলা উচিত না। তোমার এত কথা শুনে আমার শরীরটাও খারাপ হয়ে গেছে। এবার থেকে আমাকে বলবে না, এবার থেকে যা বলো তোমার দাদাকে বলবে, ঠিক আছে? তো তুমি আমাকে আজ এইসব কথা বলে অনেক কষ্ট দিলে। কি হলো, চিন্তিত দেখাচ্ছে তোমাকে? আর বলো না, সংসারের ঝামেলা নিয়ে আর পাচ্ছি না। কেন, কি হয়েছে তোমার সংসারে? তোমার সংসারে কি ঝামেলা হয়েছে নাকি? তুমি তো আর বিয়ে করোনি, তুমি আর বউয়ের ঝামেলা বুঝবে না। সংসারে কি জ্বালা এটা একমাত্র যারা বিয়ে করেছে তারাই বুঝতে পারবে। দেখো, আমি সংসার না করতে পারি, কিন্তু 7 ঘাটের জল খাওয়া আমি, ঠিক আছে? তো আমাকে এইসব সংসারের কথা শোনাতে আসবে না একদম। আরে তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো, আমি এসব সমাধান করতে এক মুহূর্তে রাজি। তোমার কি কিছু সমস্যা আছে আমাকে বলতে পারো। আরে সেই জন্যই তো তোমাকে বলতে চাই এই কথাগুলো। কি হয়েছে খুলে বলো তো আমাকে, আমিও জানতে চাই তোমার সংসারে কি এত হয়েছে যে তুমি এত চিন্তিত। আরে কি বলবো, এত ঝামেলা, টাকা নিয়ে কাজ করছি তাও টাকা পাচ্ছি না। আমি আমার বউকে বললাম যে অবিনাশ বাবুর থেকে টাকাটা নিয়ে আসতে, কিন্তু আমার বউ কোনো কথাই শুনছে না, বলছে আমার দাদার থেকে টাকা নেওয়া যাবে না। সব মেয়েরা একরকমই হয়, বুঝলে তো? ওরা পুরুষদের কথা বোঝে না, ওরা সবসময় নিজের মতন চায়, তাই জন্যই তো আমার বিয়ে করতে ইচ্ছা করে না। এই অবস্থায় আমার কি করা কর্তব্য বলো তো? একটাই উপায় আছে, তুমি বউয়ের খাওয়া বন্ধ করে দাও। বউ যদি খাওয়া বন্ধ করে দেয় তাহলেই হবে, ওর দাদার থেকে টাকা নিয়ে এসে খাবে, একদম ঠিক করবে, এটাই একটা ভালো কাজ। আরে ঠিক বলেছো, এবার থেকে সোজা আঙুলে না ঘি বেরোলে ব্যাখ্যা করতে হবে, এটাই ওকে শাস্তি দেওয়া উচিত। একদম তুমি ঠিক বলেছো, তবেই বুঝবে ঠেলা, কত ধানে কত চাল। এবার থেকে আমি এই কাজটাই করব। দাদা, তুমি এসেছো? আমার কি সৌভাগ্য। এসো এসো দাদা। দাদা, তুমি এতদিন কোথায় ছিলে? দাদা এসো এসো, ঘরে এসো। আরে অনেক দিন ধরে ভাবছি যে আমার বোনটা কি করছে, তাই জন্য আমি ভাবছিলাম বোনের বাড়ি যাওয়া যায়, তাই জন্য আমার রাতে ঘুমও হয় না ঠিক করে। আমি ভাবি যে আমার বোনটার কিছু অসুবিধায় আছে, এই জন্য চলে এলাম। ভালো করেছো দাদা, এবারে ঘরে এসে হাত মুখ ধুয়ে বসো। বোনের জন্য ঘুম ধরছে না এটা ভালো কথা, কিন্তু একটু সংসারটার জন্যও তো দেখতে হও। তুমি তো এত বড় লোক, তোমার কি কোনো হুঁশ জ্ঞান নেই? একটা গরিব ঘরে বিয়ে দিয়েছো, তাও এরকম তুমি চলাফেরা করো। আপনার মতন ছোট লোক এরকম আমি দেখিনি। আপনি কি গো, কোনো হুঁশ জ্ঞান নেই? আপনার বোনটার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে এটা কি দেখার আপনার কর্তব্য নেই?
আপনার কাছে তো এত টাকা আছে, তাও আপনি এরকম বোনকে অভাবে রেখে দিয়েছেন। আপনার কি কোনো হুঁশজ্ঞান নেই? এটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না। আপনার বোনকে এরকম হলে আমি জানলে বিয়ে করতাম না। আপনি কিন্তু এটা ঠিক করছেন না আমার সাথে। আমি কিন্তু এবার আপনার বোনের গায়ে হাত দিতে বাধ্য হব। কি বলছোটা কি? তুমি কি জানো না ওটা আমার দাদা? আমার দাদাকে তুমি এসব বলতে পারছো? ওটা তোমার গুরুজন হয়, ঠিক আছে তো? এই গুরুজনদের মাথায় মারি ছাটা। যে লোক বিপদে সাহায্য করতে পারে না সে আবার কিসের গুরুজন? টাকা থাকলে টাকা দিতে চায় না, এত কিপটে আমি বাবার জন্মেও দেখিনি তো। দেখো গোপাল, তুমি আমার সব থেকে বড় আত্মীয়। দেখো, আমার এখন অনেক টাকার অভাব পড়ছে, তাই জন্য আমি কাউকে এখন সাহায্য করতে পারছি না। সবাই ভাবে আমার অনেক টাকা, কিন্তু কেউ আসলে দেখতে চায় না আমার কত প্রবলেম হচ্ছে। আমার কাছে যা যেটুকু সম্বল ছিল সেটুকু দিয়ে আমার বোনের বিয়ে দিয়েছি। দেখো গোপাল, তুমি কি বুঝতে পারছো না কিছু? এরকমভাবে আমাকে কথা শোনাচ্ছ কেন তুমি? এটা কিন্তু ঠিক করছো না গোপাল তুমি। আমি তো এত বড় লোক, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি মিষ্টি ফল টল নিয়ে আসতাম, কিন্তু আপনি বুঝতে পারছো না কেন? আমার অনেক প্রবলেম হচ্ছে। তুমি ছাড়ো তো দাদা, তুমি এসেছো তাই অনেক। ওর কথায় কান না দিয়ে তুমি উপরে উঠে এসো। হ্যাঁ, এরকম সব কঞ্জুস লোকেরা এরম নাটক করে। তুমি এরকম তো এখন বলবেই না, তোমার কাছে টাকা আছে। আমি জানি তুমি কিপ্টে লোক, এই জন্যই তুমি এরম করছো। আসলে হাড় কিপ্টের জাত একটা তুমি সব আমার চেনা হয়ে গেছে। তুমি আমাকে আত্মীয় বলো, তুমি আত্মীয় হওয়ার যোগ্য নও। তোমার জন্য আজ এই অপমানে আমার গলায় দড়ি দিতে ইচ্ছা করছে। তুমি আমার দাদাকে অপমান করতে পারলে? থাক রে বোন থাক, অপমান করলে আমি আর কি করতে পারবো বল বোন। আমার জীবনে এরকম খারাপ দিন এসেছে, তাও সব ঠিক হয়ে যাবে বোন, তুই চিন্তা করিস না। এই বুড়ুমা, কিছু বুদ্ধি দাও তো। কি বুদ্ধি চাই বল তো খোকা, আমি সব বুদ্ধি দিতে পারবো। বুদ্ধিটা হচ্ছে আমার চিরশত্রু গোপাল এখন পাকিয়ে পড়েছে। ও এখন ওর বউয়ের সাথে আর দাদার সাথে ঝগড়া করছে। তুমি একটা ভালো বুদ্ধি দাও তো। গোপাল ভালো করে এখন খেতে পাচ্ছে না ঘরে। এটাই তো সুযোগ, এক ঢিলে দুই পাখি মারার। মানে কি বলতে চাইছো? মানেটা হচ্ছে তোমার গোপাল আর অবিনাশ বাবুর এখন ঝামেলা শুরু হওয়ার সময় চলে এসেছে। কিন্তু কাজটা করবো কি করে? যে করেই হোক তুমি গোপালকে মারার চেষ্টা করো। যদি তুমি মারতে পারো তাহলে এই কাজটা হবে, একদম পুরো সঠিক হবে। তুমি করার চেষ্টা করো। লতার অবস্থা খারাপ হওয়া মানে অবিনাশ বাবুও মরেই যাওয়া। তুমি এই কাজটা করতে পারলে তাহলে দুজনাই মরে যেতে পারে। এক দিলে ঢুই পাখি মারার চেষ্টা করো। তুমি ঢিল দিয়ে মারলে একটা পাখি না, অনেক কটা পাখি মরবে। এবার কি তুমি বুঝতে পেরেছো? ঠিক বলেছো, গোপাল ব্যাচটাকে আমার সহ্য হয় না। ওকে বুদ্ধি দিয়েও আমি ভুল করেছি, এটাই আমার সুযোগ ওকে মারার। সেই সময় চলে এসছে ওকে শেষ করার। এটাই তোমার সুযোগ। এই সুযোগটা হাতছাড়া করলেই তুমি বিপদে পড়বে। তোমাকে গোপাল অনেক বিশ্বাস করে। তুমি গোপালকে কোনো একটা জায়গায় ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ওকে শেষ করে দাও। এটাই তোমার সুযোগ। ঠিক আছে, আমি ভেবেচিন্তে সেই বুদ্ধি তৈরি করছি। এখন দেখা যাক আমি ওকে কোথায় গিয়ে মারতে পারি। তোমার ওপর পুরো আমার ভরসা আছে। আমি জানি তুমি কাজটা সফলভাবে করতে পারবে। আমার মতন মানুষের আশীর্বাদ মাথার উপর থাকলে ঠিকই কাজ হয়ে যাবে। এই তোমার জন্য একটা বুদ্ধি ছিল ভাই। কি বুদ্ধি? বুদ্ধিটা যদি তুমি মানো তাহলে তোমার সংসারের সব দুঃখ দূর হয়ে যাবে। আমি তো সেটাই চাই, আমার সংসারে সব দুঃখ দূর হয়ে যাক। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। দেখো, এখন জেলেরা ভালো মাছ ধরতে পারছে না। আমার কাছে একটা ভালো নৌকা আছে, তুমি কি যাবে এই নৌকা করে মাছ ধরতে? আমরা মাছ ধরলে অনেক টাকা ইনকাম করতে পারবো, আর তোমার সংসারটা ভালোভাবে চলে যাবে। আমি তোমাকে নৌকাতে চাপিয়ে নদীতে নিয়ে যাব, তোমার কোনো প্রবলেম হবে না। আমার সাথে তুমি কি যেতে পারবে? তারপর তোমাকে আমি মাছ ধরা শেখাবো। আমি তোমাকে নদীর যেই জায়গাটায় নিয়ে যাবো সেই জায়গাটায় অনেক মাছ আছে, আর ওই মাছগুলো বেচলে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো, আর অনেক বড় লোকও হতে পারবো। এইভাবে তোমার সংসারটা ভালোভাবে চলতে পারবে। আর আমি যেখানে নিয়ে যাব সেখানে সাধারণত কেউ মাছ ধরতে চায় না, কিন্তু ওখানে অনেক বড় বড় মাছ আছে, আর সেই মাছ বিক্রি করলে তুমি বাজারে বেচে অনেক ইনকাম করতে পারবে। আর তুমি যে মাঠে ঘাটে কাজ করো এই সব কাজ ছেড়ে দাও, আমি তোমাকে এখন মাছ ধরা শেখাবো। আর অনেক অল্প সময়ে অল্প পরিশ্রমে তুমি অনেক টাকা রোজগার করতে পারবে। এটাই তোমার সুযোগ। তোমার সংসারের সব সমাধান হয়ে যাবে, বুঝলে? তুমি এত ভালো বুদ্ধিটা আগে দাওনি কেন বলো তো? আরে আগে তো বুদ্ধিটা আসেনি, তুমি সেদিন আমাকে বলেছিলে না তোমার দুঃখের কথা, তাই জন্য আমার বুদ্ধিটা এসছে। তুমি সেদিনকে তোমার দুঃখের কথাটা বলেছিলে না, সেদিনকে আমার অনেক কষ্ট হয়েছে, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যদি আমি সাহায্য করতে পারি বন্ধু হিসাবে তাহলে তো আমার স্বার্থটা অনেক ভালোই হবে না, আর আমাদের বন্ধুটা অনেক দূরে যাবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো। যাই হোক, তুমি বলো কি করতে হবে আমাকে। তুমি যা বলবে আমি সেটাই করব। দেখো, কালকে যাওয়া আজকে যাওয়া একই ব্যাপার। যত দেরি করবে ততই তোমাকে না খেয়ে পচে মরতে হবে। তার থেকে ভালো আজকে বিকেলেই চলো, আমি রেডি হয়ে থাকবো। আমি খোঁজ নিয়ে দেখেছি আজকে পূর্ণিমার ভরা কাটালো,
নদীতে অনেক জল থাকবে, এটাই সুযোগ। আজকে নদীতে অনেক মাছও থাকবে। ঠিক আছে, নৌকা প্রস্তুত রেখো, আমি আসবো। বেশ, আমি নদীর ঘাটে অপেক্ষা করব তোমার। আমরা কোথায় যাচ্ছি এত দূর নদীতে? তুমি জানো না এই দূর নদীতে এই সময় ভালো জাতের ইলিশ মাছ জালে ধরা দেয়? আরে আমরা কি ইলিশ মাছ ধরতে এসেছি নাকি? হ্যাঁ, আমরা ইলিশ মাছ ধরতে যাচ্ছি। আমরা কেন ইলিশ মাছ ধরতে যাচ্ছি? অন্য মাছ তো ধরতে পারবো। তুমি জানো না তাই বলছো গোপাল? এখন বাজারে ইলিশ মাছের দাম সব থেকে বেশি, কারণ ইলিশ মাছ এখন পাওয়া যাচ্ছে না। এই সময় তুমি যদি ভালো জাতের ইলিশ মাছ ধরতে একেবারে অনেক দামে বিক্রি করতে পারবে। তাহলে তুমি যদি বাজারে ইলিশ মাছ বেচতে পারো, তোমার থেকে সবাই ইলিশ মাছ কিনবে আর তুমি টাকাও পাবে। এই টাকা দিয়ে তোমার সংসারও ভালোভাবে চলবে। কিন্তু নৌকাটা এরকম টলমল করছে কেন? নৌকাটা তো এরকম টলমল করে না কেন? কারণ একেবারে তোমার মারার সময় এসে পড়েছে। এবার কি হবে? আমার তো খুব ভয় করছে। তুমি কেন এরমভাবে আমাকে নদীতে নিয়ে এলে? নিয়ে এসেছি কারণ আমি তোমাকে মেরে ফেলতে চাই। তুমি মরে গেলেই আমি শান্তি পাবো। সেই জন্যই তোমার সংসারে অশান্তি পাকিয়ে অবিনাশবাবুকে আমি তোমার ঘরে পাঠিয়েছিলাম। এবার তুমি কোথায় যাবে? এবার তো আমি তোমাকে পুরো মেরেই ফেলবো। বাঁচাও! আরে নৌকা যে উল্টে গেল, বাঁচাও! আমি তো মরে যাব, বাঁচাও! কেউ বাঁচাও! কেউ কি আছো? বাঁচাও, বাঁচাও! মরে যাও, মরে যাও, তবেই আমার শান্তি। ঢিচকি ঢিচকি! আমি যে এত স্রোতে সাঁতার কাটতে পারছি না, এবার আমি কি করব? আমি তো সাঁতারও পারি না। আরে আমি যে ডুবে যাচ্ছি, কেউ কি আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! আরে ওপরওয়ালা, তোমার কি লীলা? আমি চেয়েছিলাম শুধু গোপাল বেটাকে মেরে ফেলতে, আর সেই কথা শুনে তুমি নদীতে এত স্রোত দিয়েছো। এই গোপাল বেটা চোখের সামনে কিরমভাবে ডুবে গেল। হি হি। মনে হয় গোপাল বেটা ভালো করে সাঁতার কাটতে পারতো না, এই জন্যই আরও তাড়াতাড়ি ডুবে গেল। কোনো সমস্যা নেই, আমি সাঁতরে গ্রামের দিকে চলে যাব আর সবাইকে গিয়ে বলবো গোপাল বেটা ডুবে গেছে। তো বন্ধুরা, তোমরা যদি পার্ট 2 দেখতে চাও গোপাল বেটার সাথে কি হয়েছিল, তো তোমরা ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে দাও। চলো আজকের মতন ভিডিওটা একটুখানি